সিরিয়ার রাজধানী দামেস্কের একটি পরিত্যক্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, একসময় যেখানে বিলাসিতা আর ক্ষমতার ছাপ ছিল স্পষ্ট, সেখানে এখন ধুলো জমেছে। ঘরের ভেতরে সামরিক পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা খুঁজে দেখছিলেন ডিজাইনার পোশাক, নথিপত্র ও নানা মূল্যবান সামগ্রী। ঝলমলে ক্রিস্টালের ঝাড়বাতির নিচে বসার ঘরের মেঝে জুড়ে ছড়িয়েছিল একই রোগা গড়নের একজন ব্যক্তির ডজন খানেক ছবি। কোন ছবিতে তাকে দেখা যাচ্ছে ডেস্কে বসে থাকতে, কোন ছবিতে তুষারের মধ্যে খেলতে, আবার কয়েকটি ছবিতে তিনি ক্ষমতাচ্যুত সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে হাসি মুখে করমর্দন করছেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. লোকটিকে প্রথম দেখায় চেনা কঠিন হলেও ছবির পাশে রাখা স্বর্ণপদক ও সোনালী সনদপত্রে লেখা নামটি তার পরিচয় স্পষ্ট করে দেয়। হুসাম লুকা দ্য স্পাইডার নামে পরিচিত এই ব্যক্তি ছিলেন বাশার আল আসাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং সিরিয়ার সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তাদের একজন। তার বিরুদ্ধে নৃশংসতা, পদ্ধতিগত নির্যাতন ও হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আসাদ সরকারের সবচেয়ে শক্তিশালী বেসামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে লুকা এমন একজন কর্মকর্তা ছিলেন যার ক্ষমতা ছিল ব্যাপক, কিন্তু যার কর্মকাণ্ডের বড় অংশই সাধারণ মানুষের চোখের আড়ালে পরিচালিত হতো। 2024 সালের ডিসেম্বর মাসে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর তার সরকারের বহু কর্মকর্তার মতো হুসাম লুকাও যেন রাতারাতি অদৃশ্য হয়ে যান। কোথায় গেলেন তিনি? কিভাবে দেশ ছাড়লেন? কে তাকে পালাতে সাহায্য করলো? এই সব প্রশ্নের উত্তর তখনও অজানা। তবে তার পেছনে পড়ে রইল বহু মানুষের অভিযোগ, নিখোঁজ স্বজনের অপেক্ষা এবং ন্যায় বিচারের দাবি। লুকার গল্পের শুরুটা সবচেয়ে বেশি জড়িয়ে আছে হোমস শহরের সঙ্গে। সিরিয়ার গৃহযুদ্ধের শুরুর দিকে শহরের দেয়ালে দেয়ালে তার নাম ও ফোন নম্বর স্প্রে পেইন্টে লেখা থাকত। 2011 সালে গণতন্ত্রপন্থী আন্দোলনের ওপর বাশার আল আসাদ সরকারের নির্মম দমনপীড়নের মধ্য দিয়ে যে সংঘাতের সূচনা হয়েছিল, হোমস ছিল সেই সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তখন লুকা ছিলেন পলিটিক্যাল সিকিউরিটি ডিরেক্টরের স্থানীয় প্রধান। বিদ্রোহীদের কাছ থেকে শহরের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার দায়িত্বও তার উপর ছিল। সেই সময় হোমসের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো সরকারি অবরোধের মধ্যে ছিল। খাদ্য ও ওষুধের তীব্র সংকটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। সাবেক বিদ্রোহী যোদ্ধা মোতাজ আল জায়েদি সহ কয়েকজনের ভাষ্য, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বেঁচে থাকার জন্য তারা ইঁদুর পর্যন্ত খেতে বাধ্য হয়েছিলেন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ছড়িয়ে পড়ে লুকার ফোন নম্বর ঘিরে নানা গল্প। কথিত ছিল যারা যুদ্ধ এলাকা ছেড়ে নিরাপদে বের হতে চান তারা ওই নম্বরে ফোন করতে পারেন। কিছু মানুষকে লুকা নিরাপদে শহর ছাড়ার অনুমতিও দিয়েছিলেন বলে ধারণা করা হয়, কিন্তু আল জায়েদি সহ কয়েকজন সাবেক বিদ্রোহীর দাবি ওই নম্বরে ফোন করা অনেক মানুষ পরবর্তী সময়ে আর কখনো ফিরে আসেনি। তাদের কি হয়েছিল সে প্রশ্নের উত্তরও মেলেনি। লুকার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হল হোমসে তথাকথিত ঈদ গণহত্যায় তার ভূমিকা। 2015 সালের সেপ্টেম্বরে ঈদ উল আজহার সময় একটি মামলায় 28 জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন 17 জন শিশু ও 4 জন নারী। সেই শিশুদের একজন ছিল 7 বছরের ওয়াইল আল ওয়াইর। তার বাবা মোহাম্মদ তাওয়াকাতলি নিজের তৈরি করা একটি খেলার মাঠে ছেলে সহ নিহত শিশুদের স্মৃতি ধরে রেখেছেন। হোমসে নিজের কর্মকাণ্ডের পর লুকার ক্ষমতা আরো বাড়তে থাকে। শেষ পর্যন্ত তিনি জেনারেল সিকিউরিটি ডিরেক্টর বা জিএসডির প্রধান হন। এই পদ তাকে সিরিয়ার অন্যতম ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করে। সরকারি নিরাপত্তা সংস্থাগুলো তখন বিরোধী যোদ্ধা, সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকার কর্মী কিংবা আসাদ সরকারের বিরোধী বলে সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে আটক করতে পারত। গ্রেফতার হওয়া বহু মানুষকে পাঠানো হতো সেদনায়া কারাগারে। কারাগারটি এতটাই কুখ্যাত ছিল যে একে মানব কসাইখানা বলা হতো। সেখানে আটক হওয়া বহু মানুষের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু
কিন্তু লুকা কোথায়, এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল না। সেই উত্তর খোঁজার সূত্র মিলেছিল তার দামেস্কের অ্যাপার্টমেন্টে পাওয়া একটি সাধারণ নোটবই থেকে। নীল কালিতে লেখা ছিল কয়েক ডজন নাম ও ফোন নম্বর। সেখানে দোকানদার, চিকিৎসক, সামরিক কর্মকর্তা থেকে শুরু করে লুকা পরিবারের পদবি বহনকারী ব্যক্তিদের নামও ছিল। অনুসন্ধানকারীরা নোট বইয়ের প্রতিটি পাতার ছবি তুলে লন্ডনে নিয়ে যান। এরপর পরীক্ষা করা হয় 155টি ফোন নম্বর। এর মধ্যে 51টি নম্বর সচল বলে মনে হয়, কিন্তু ফোন করা শুরু করলে দেখা যায় বিষয়টি এত সহজ নয়। কেউ লুকা বা তার পরিবারকে চেনেন না বলে দাবি করেন, কেউ আবার নোট বইয়ে থাকা ব্যক্তিই নন বলে জানান, কেউ পরিচয় জানার পর সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন। এভাবে মাসের পর মাস অনুসন্ধান চললেও কোনো সুনির্দিষ্ট সূত্র পাওয়া যাচ্ছিল না। অবশেষে একজন ফোন ধরেন। তিনি নিজেকে লুকার অ্যাপার্টমেন্ট ভবনের নিরাপত্তা রক্ষী হিসাবে পরিচয় দেন। পরে তিনি এমন একজনের নম্বর দেন যাকে লুকার ব্যক্তিগত দেহরক্ষী বলে বর্ণনা করেন। মাহমুদ নামে পরিচিত ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতেও কয়েক সপ্তাহ সময় লাগে। নির্ধারিত সময়ে তিনি আসতেন না। কখনো এমন জায়গায় দেখা করতে চাইতেন যেখানে প্রতিবেদকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। শেষ পর্যন্ত এক রাতে, মধ্যরাতের কিছু আগে একটি হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ হয়। মাহমুদের ভাষ্য, 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কের দিকে অগ্রসর হওয়ার সময় আসাদ সরকারের পতন নিশ্চিত হয়ে যাচ্ছিল। তখন লুকা বলেছিলেন তিনি রাজধানীতেই থেকে শহর রক্ষা করবেন, কিন্তু পরদিন ভোর হওয়ার আগেই তিনি অদৃশ্য হয়ে যান। যাওয়ার সময় অফিসের সিন্দুক থেকে বিপুল পরিমাণ অর্থও নিয়ে যান বলে দাবি করেন মাহমুদ। পরে তিনি লুকার গাড়ি চালকের নম্বর দেন। তার ধারণা ওই রাতেই গাড়ি চালক লুকাকে রাজধানীর বাইরে নিয়ে গিয়েছিলেন। এরপর অনুসন্ধান গিয়ে পৌঁছায় লেবানন ও রাশিয়ার দিকে। লেবানন সরকারের এক জ্যেষ্ঠ সূত্রের ধারণা, লুকা একটি ভালো মানের রুশ পাসপোর্ট ব্যবহার করে অন্য নামে লেবানন হয়ে রাশিয়ায় পালিয়ে যেতে পারেন। লুকার যোগাযোগ তালিকায় থাকা একজন ব্যক্তির কাছেও পাওয়া যায় একটি নম্বর। সেই নম্বরে রাশিয়ার কান্ট্রি কোড ছিল। এদিকে দামেস্কের অ্যাপার্টমেন্টে পাওয়া সামগ্রীও রাশিয়ার সঙ্গে লুকার ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছিল। সেখানে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার দেওয়া পুরস্কার এবং একজন জ্যেষ্ঠ রুশ কর্মকর্তার পাঠানো নববর্ষের শুভেচ্ছা কার্ড পাওয়া যায়। সবকিছু মিলিয়ে সন্দেহ আরো জোরালো হয় যে লুকা সম্ভবত রাশিয়াতেই আশ্রয় নিয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শেষ পর্যন্ত একটি ফোন কল সেই সন্দেহকে আরো শক্তিশালী করে। অনুসন্ধানকারীদের উপস্থিতিতে লুকার পরিচিত এক ব্যক্তি রুশ নম্বরে ফোন করেন। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে সরাসরি পরিচয় না দিলেও এমন কিছু প্রশ্নের তাৎক্ষণিক ও সঠিক উত্তর দেন যার উত্তর কেবল হুসাম লুকারই জানার কথা। পরে সরাসরি তার বিরুদ্ধে গণহত্যা ও নির্যাতনের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে কণ্ঠস্বরটি উদ্বিগ্ন শোনায়। রাশিয়া তাকে কথা বলতে বাধা দিচ্ছে কি না তা জানতে চাইলে তিনি বলেন তিনি কথা বলতে পারবেন না, ব্যাখ্যাও করতে পারবেন না। রাশিয়ার বাইরে দেখা করার প্রস্তাব দেওয়া হলে তিনি জানান সেটি কঠিন। এরপর তিনি ফোন কেটে দেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।